আসসালামু আলাইকুম। আমাদের ভয়াল নিশি 2.0 চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্প রিশফা, শেষ পর্ব। গল্পটি লিখেছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজটি চেক আউট করবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের পর্বে আমাদের নায়ক জানবে তার বন্ধু আবিরের ভয়াবহ পরিণতির কথা। রিশফা আসলে নিজেও মুক্তি চায়, কিন্তু সেই মুক্তির পথে দাঁড়িয়ে আছে এক অসম্ভব বিপদ। আর আমাবস্যার রাতে যখন সব প্রস্তুত, তখনই ঘটবে এমন একটা ঘটনা যা কেউ আশা করেনি। তাহলে চলুন শুরু করা যাক। লোকটা আমার মুখের সামনে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে এসে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সব কিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করেই নিলাম এ থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এ তো সহজে হার মানব না। আমি সবাইকে দেখে নিব। হাতে ভর দিয়ে উঠতে যাব, এমন সময় হাতটা কাদামাটির মতো কিছুতে দেবে গেল। হাত বের করে আনলাম, এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেক দিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা। এজন্যই আমার হাত দেবে গিয়েছিল। খুব খারাপ একটা বন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরের সব কিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পিছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আবার সেই পচা লাশের কাছে নিয়ে ফেলল। কোকড়াতে কোকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখনই মেরে ফেলবি নাকি? আমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা, তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো, আমি বাধ্য ছিলাম এটা করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। এই দেখ, এখানে আমি, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছে ও? হঠাৎ চোখ পড়ল একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডোরিয়া নামের পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিতেই একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়ল। আমি চমকে উঠলাম, এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাটা মাথা গালিব, আর ওইখানে যে পচা গলা লাশটা পড়ে আছে সেটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো একটা সাদা আলোর মতো। আবির বলল, গত আমাবস্যায় আমি ছিলাম রিশফার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুইই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ উঠল। তুই আমাকে কেন এর ভেতর টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফা যাকে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটার সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাড়া পড়ুক। তুই যদি এখন অল্প একটুও বেঁচে থাকতি, আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি। শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টার এখানেই ক্লোজ করতে। আর কাউকে যেন সে তার শিকার না বানাতে পারে। এর জন্য যা দরকার হয় তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেদিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সেই আমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝেই রিশফার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙা যে কোনো একটা টুকরো দিয়ে রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলেই রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কি সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে? এটা কিভাবে হবে? আমি তো এখনও বেঁচে আছি।
তুই তো মরে ভূত হয়ে গেছিস, তুই এটা করে রিশফাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে, এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনও তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মনে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশফা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানোস? প্রতিদিনের মতো সেদিনও রিশফা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার ক্লাসের ৩-৪ জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশফা কৌতূহলবশত চুপি চুপি তাদের অনুসরণ করল। মন্দিরের পিছনের দিকে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসল। তারপর একটা ব্যাগ থেকে ইনজেকশন বের করে তার ভিতর কিছু ভরে নিজেদের শরীরে পুশ করছে। এটা দেখে রিশফা বুঝতে পারল ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিশফা সাহস করে তাদের সামনে গেল। রিশফাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করল। রিশফা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি, তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকেই স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করল রিশফাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশফা বলল, আমি বলবই। এই বলে চলে আসছিল, এমন সময় তারা রিশফাকে মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রিশফা চিৎকার করতে পারছে না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশফার মুখ হাত পা বেঁধে ফেলল তারা। মুখের ভিতর লতা পাতা ঢুকিয়ে রিশফার স্কার্ফ দিয়ে মুখটাও বেঁধে ফেলল। এবার রিশফার দম বন্ধ হয়ে আসতে লাগল ধীরে ধীরে। তারপর রিশফাকে তুলে জঙ্গলের দিক দিয়ে রিশফাদের বাড়ির পিছনে নিয়ে এসে নালার ভিতর ফেলে দিল। রিশফা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশফার মৃত্যু রহস্য। যারা ওকে মেরে ফেলল তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে মারছে কেন সে? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশফা খেয়ে নিয়েছে, লাশের খোঁজও পায়নি তাদের মা বাবারা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয়ে আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশফা থেকে বাঁচার উপায়ও বলে দিলি। রিশফার কবলে থেকেও এটা কিভাবে করলি? রিশফা যদি এটা জানে তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশফাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস। এটার মানে কি? যে রিশফা আমাকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে চায়? তুই ইয়ার্কি করতাছস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার্কি করছি না, এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশফাদের বাসায় ফিরে যাবি, বাকিটা না হয় রিশফার মুখ থেকেই শুনবি। রিশফা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা, রিশফা আমাকে কেন বাঁচাতে চায়? উত্তর দিয়ে যা শালা, অন্তত তোর কাটা মাথাটা তো নিয়ে যা, এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? আবিরের কথা মতো রিশফাদের বাসায় ফিরে যাব, নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এতদূর যেহেতু এসেই গেছি, তাহলে এটার শেষ দেখে যাই। আমি রিশফাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে মনটা সায় দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আবার মনে হচ্ছে রিশফাকে একবার বিশ্বাস করেই দেখি। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশফা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতেই মনের ভিতর মোচড় দিয়ে উঠল। এসেই যেহেতু পড়েছি, এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকুতি মিনতি করে বলছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এসব তো স্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি। নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করছি। সোজা গিয়ে দরজায় কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশফা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিক ওদিক ছুটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল,
মরার জন্য চলে এসেছিস। আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ নেই সেখানে। তাহলে কি রিশফা আমাকে ফাঁদে ফেলল? সামনে তাকাতেই দেখলাম রিশফা খোলা চুলে, নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিশফাকে দেখে চমকে পিছনে গিয়ে ধপাস করে পড়ে গেলাম। রিশফা তার সূচালো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলেছ নাকি মারার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার রিশফা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোণে গিয়ে বসল। আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। কারো মুখে কোনো কথা নেই। তারপর রিশফা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাব ততদিন একজন করে মরতে থাকবেই। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায়, আমি সেখানে যেতে চাই। তাহলে এতগুলো মানুষকে কেন মারলে? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে। তাদের কারো কাছে সাহায্য চাইতে? হয়তো অনেক আগেই তুমি মুক্তি পেয়ে যেতে। রিশফা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারা কেউ আপনার মতো সাহসী ছিল না স্যার। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম, তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে ডোরিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটার যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ, বুঝলাম। আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিশফা বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে আমার খুব খারাপ লাগবে, কিন্তু মারতে হবেই। তারপর আবার আপনার মতো কারো জন্য অপেক্ষা। এর মাঝে হয়তো আরও অনেকের প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালা, আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। কি আত্মাফাত্তার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে? রিশফা বলল, সত্যিই আপনার কোনো অপশন নেই। কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। আমাবস্যা আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করেই বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দেবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাইবে না সে। যথা আজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দাও, সেটা কি এক ঘায়ে গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটা করবে, তাই না? রিশফা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলব। আমি তো এখনই আপনার শরীরে মাথা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশফা। আমি বললাম, ইয়ার কি করবা না একদম? আমার এদিকে ফাটছে আর তুমি হাসতাছ। আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশফা বলল, আছে তো, আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললে আপনার কষ্ট কম হবে হয়তো। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না, থাক, মাথা কেটে ফেলাই ভালো হবে। দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশফা খুব সুন্দর মায়াবী হাসি দিয়ে বলল, তেমন কিছুই হবে না। আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকে আর রিশফার চেহারায় ভয়ানক ভাবটা নেই। খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, যদি আমি রিশফাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পর ভূত হয়ে ওর সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল। আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার যত্নের কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিনে রিশফা একবারও আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশফার মা সেই কালো জাদুবিদ্যার পোশাকে রুমে প্রবেশ করল। আমাকে বলল, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন আমাকে, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিতে হবে।
রিশফা হয়তো সেখানেই অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুঁজো হয়ে বললাম, আন্টি, আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও যাও, তাড়াতাড়ি পেট পরিষ্কার করে এসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আর একটু হলেই আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছে করছে, অভিনয়টা খুব ভালো পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতেই বড় রকমের ধাক্কা খেলাম। সেখানে কোনো আয়না নেই। আরে, আয়না গেল কোথায়? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশফাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে, এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে? তার মানে রিশফা বিপদে আছে। এর মাঝেই দরজায় টোকা পড়ল। আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব, এমন সময় চোখ পড়ল যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়ে গেছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তানে একটা হাসি দিয়ে আয়নার টুকরো নিয়ে জামার ভিতর ঢুকিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশফা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম, এখন কটা বাজে? আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টো, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশফা অন্য কোনো প্ল্যান করছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করল। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারেই ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে। মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূর, কোনো জন্তু জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনও বুঝতে পারছি না রিশফা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টি সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণ থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিশফা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না কিভাবে ভাবলি? আমি সব কিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিশফার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোঁকা দিতে পারবি না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্যে নিজের ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাইনি। এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছের মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পিছন থেকে একটা ধারালো তরবারি বের করে রিশফার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিশফার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছে পূরণ কর। অপূর্ণ ইচ্ছে নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছে কি, আমি তোর ইচ্ছে পূরণ করব। আমি মরার আগে একবার রিশফার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না। আমার এই ইচ্ছেটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাব না। ডোরিয়া বলল, রিশফাতে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তে ও এমনটা করার সাহস পায় কিভাবে? তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছে থাকলে বল। আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সব কিছু করতে পারস। সামান্য একটা ইচ্ছেই পূরণ করতে পারলি না, তোর কাছে আর অন্য ইচ্ছের কথা বলে লাভ কি? নে নে, আমার মাথা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে গেল। গড় গড় শব্দ করতে করতে বলল, আমি ডোরিয়া,
আমি যা খুশি তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ করা হবে। রিশফাকে এখানে নিয়ে আসছি। রিশফার মা বলল, না না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই কাজে আসবে না আজকে। এই বলে ডোরিয়া হাতের ইশারায় ওপর থেকে রিশফাকে নিচে ফেলল। রিশফার পায়ে শিকল দিয়ে বাঁধা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিশফার কাছে গেলাম। রিশফার আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে কখনো হারতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন। আমি আমার কথা রেখেছিলাম, নিজ হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না, তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম, আমি আমার কথা রাখব। রিশফা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না, তুই রিশফাকে দেওয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না, আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখনও আমি হেরে যাইনি, কে বলছে আমার কাছে আয়না নেই? জামার ভেতর থেকে আয়নার ছোট একটা ভাঙা টুকরো বের করে সোজা রিশফার গলায় চালিয়ে দিলাম। রিশফা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। ডোরিয়া গর্জন দিয়ে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুইও এর সাথে জড়িত। এই বলে রিশফার মায়ের বুকে তরবারিটা বিঁধে দিল। ডোরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়ব না, আমি আবার ফিরে আসব। এটা বলতে বলতে ডোরিয়া কালো ধোয়ার মতো বাতাসে মিশে গেল। রিশফা এখনও হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিশফাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিশফাকে ধরে রেখে দেই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিশফাও চলে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাটা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো, ডোরিয়া তো চাইলে এখনই আমাকে মেরে ফেলতে পারত, তাহলে মারল না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টো টিউশনি পেয়েছি, তারা জীবিত মানুষ। সবাই যে জীবিত হবে এমন তো কথা না। খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো। রিশফার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা একটা নম্বর থেকে কল আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞেস করলাম, কে? স্যার, আমি রিশফা, আমাকে বাঁচান। রিশফার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। রিশফাকে তাহলে সত্যি মুক্তি পায়নি? চ্যাপ্টার 2 এর জন্য অপেক্ষায় থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। রিশফা গল্পটা পুরোটা উপভোগ করলেন? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে রিশফা চ্যাপ্টার 2 আসলে সবার আগে নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ। ভয়াল নিশি 2.0 সাথেই থাকুন।